ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোয় শুক্রবার থেকে পণ্য পরিবহন বন্ধ, পাচার ঠেকানোই উদ্দেশ্য বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। টানা 5 মাস বাড়ল এলপিজির দাম। বদলে যাওয়া বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা, প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। লন্ডনে ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন। যশোর কারাগারে 2 আসামির ফাঁসি কার্যকরে নিয়মের ব্যত্যয় হয়নি বললেন আইনমন্ত্রী। জেল আপিল ও সাধারণ আপিল সমান্তরালে না চলায় বিভ্রান্তি। নরসিংদীতে ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় প্রাণ গেল নারীসহ 3 জনের, আহত অন্তত 20। বিশৃঙ্খলা করলে বাতিল হবে প্রার্থিতা বললেন সিইসি। এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দীপাবলি উদযাপন, অশুভ শক্তির হাত থেকে রক্ষার প্রার্থনা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে কাভার্ড ভ্যান মালিক সমিতি। বেড়েছে এলপিজির দামও। খাত সংশ্লিষ্টরা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্যপণ্য, বিশেষ করে কাঁচা শাকসবজির দাম বাড়বে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দাম বাড়ানোর প্রক্রিয়া বৈধ হয়নি। প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত ছিল জ্বালানি পণ্য কেরোসিন ও ডিজেলের দাম। 2016 সালে জ্বালানি পণ্য দুটির দাম কমিয়ে লিটার প্রতি 65 টাকা নির্ধারণ করেছিল সরকার। তবে বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $80 ছাড়িয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে প্রতিদিন প্রায় 20 কোটি টাকা লোকসান দিতে হচ্ছে সরকারকে। হিসাব বলছে, গত অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির লোকসান হয়েছে প্রায় 727 কোটি টাকা। এরই প্রেক্ষিতে বুধবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করেছে সরকার। 80 টাকা হচ্ছে এখন সরকারি রেট। সরকার যে রেট দিয়েছে আমরা সেই রেট তেল বিক্রি করতেছি। এটা তো আমাদের পকেটের দিকে যাবে এখন যদি বেশি নেয়। এদিকে হঠাৎ করেই জ্বালানি তেলের বাড়তি দাম কার্যকর হওয়ায় পাম্পে এসে বিপাকে পড়েন অনেকেই। 5,000-10,000 টাকা ডেমারেজ দিতে হবে। যে অবস্থা এখন, শুধু সরকারি চাকরিজীবীরা থাকুক, আমরা এই দেশ থেকে চলে যাই। আগের রেটে ভাড়াটা ধরছি, এখন যদি আমি বলি ভাই লিটারে আমার 15 টাকা করে বাড়ছে, এখন দিব? মালিকরা বলছে যে 2-3 দিন চলাও, তারপর আমরা দেখতাছি। তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ট্রাক বন্ধের ঘোষণা দিয়েছে এই খাতের মালিক ও শ্রমিকরা। এদিকে তেলের দাম নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের মধ্যেই বাড়ল এলপি গ্যাসের দাম। 12 লিটারের সিলিন্ডার 54 টাকা বাড়িয়ে 1313 টাকা নির্ধারণ করা হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভারতে তেল পাচার ঠেকাতেই বাধ্য হয়ে ডিজেল কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। তবে কৃষকদের সেচ খাতে ভর্তুকির বিষয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি। লন্ডন সফররত প্রতিমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলে একথা জানান তিনি। বিশ্ববাজারে পরিস্থিতি ঠিক হলে দাম কমতে পারে বলেও ইঙ্গিত দেন নসরুল হামিদ। আমাদের দামের থেকে তাদের দাম বেশি দেখে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ তেল কিন্তু স্মাগল হওয়া শুরু করে দিয়েছে। আমরা বাধ্য হয়েছি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রাইসে, এবং আমার মনে হয় না যে এটা খুব সহনীয় পর্যায়ে অ্যাডজাস্টমেন্ট থাকবে। আমরা আশা করছি যে এটা বেশি দিন থাকবে না। যদি কন্টিনিউ করে তাহলে আমাদের কন্টিনিউ করতে হবে। তবে এই জায়গাটায় বিশেষ করে যারা কৃষকের ব্যাপারে, যারা এই ডিজেলটা ব্যবহার করে, তাদের ব্যাপারে তো সরকার ভর্তুকি কম দাম রাখবে। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে চট্টগ্রামে সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেলে মালিক শ্রমিক সংগঠনগুলোর একাধিক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। হঠাৎ করে জ্বালানি তেলের এ দাম বাড়ানোয় পরিবহন মালিক শ্রমিকদের পাশাপাশি ক্ষুব্ধ সাধারণ মানুষও। বন্দরনগরের প্রতিটি পেট্রোল পাম্পের ডিজেল মেশিনের উপর এ ধরনের নোটিশ টাঙিয়ে দিয়েছে মালিক পক্ষ। আর হঠাৎ করেই ডিজেলের লিটার প্রতি 15 টাকা বাড়ানোই সবচেয়ে বেশি জটিলতায় পড়তে যাচ্ছে গণ এবং পণ্য পরিবহন খাত। আর তাই প্রতিবাদ জানাতে শুক্রবার সকাল থেকে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলো। ভাড়া এবং আমাদের তেলের দামের সাথে সম্পৃক্ত রেখে আমাদেরকে পরিবহন খরচটা ওভারকাম হওয়ার কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। ব্যাপারটা সমাধান হওয়া জরুরি। মালিকদের চাপ, যাকে কেন্দ্র করে আমরা আগামীকালে
থেকে আগামীকাল সকাল থেকেই চট্টগ্রাম শহরের সকল গণপরিবহন এবং পণ্য পরিবহন গাড়ি বন্ধ রেখে এটা একটি সিদ্ধান্তের জন্য অপেক্ষা আছি। পরিবহন শ্রমিকদের অভিযোগ, আগে কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়ানো সহ নানা জটিলতায় যাত্রী ভাড়া বাড়ানোর কথা থাকলেও এখনও তার সমন্বয় হয়নি। এই অবস্থায় নতুন করে দাম বাড়ানোতে তাদের ভোগান্তিতে পড়তে হবে। ডিজেলে 15 টাকা বেড়ে দেওয়াতে মালিকের এই মুহূর্তে মনে করেন আইবিএর সাথে তার সামঞ্জস্য থাকবে না। পূর্ব যে নির্ধারিত বাড়াটা নিতে পারি নাই, বর্তমানেও কিন্তু ওই ভাড়া আমরা এখন নিতে পারি নাই। এর মধ্যে দেখা গেল যে আপনার কি 15 টাকা করে আপনার বাড়ি দিল 80 টাকা, আর 80 টাকা দিয়ে আমরা আমাদের মনে আপনার কি আমরা পরিবহন আমরা চালাতে পারবো না। প্রত্যেকটা জিনিসেই 25-30% বেড়ে গেছে। টায়ার, টিউব হইতে, লুব্রিক্যান্ট হইতে, পার্টস হতে সব কিছু বেড়ে গেছে। আমরা এমনি দেওয়ালে পেট ঠিক গেছে, এই ব্যবসাতে আমরা এখন করবো কি না এটাও এখন আমাদের জন্য দায়বদ্ধতা হচ্ছে। চট্টগ্রামে 1 লাখের বেশি গণ, পণ্য এবং হিউম্যান হলারের মতো যানবাহন রয়েছে, যেগুলো ডিজেলেই চলাচল করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেই সরকার তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তাদের যেহেতু কোনো দায় দায়িত্ব নেই, কোথাও জবাবদিহি করতে হয় না, পার্লামেন্টে জবাবদিহি করতে হয় না, জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, সুতরাং তারা তাদের পকেট ভারী করার জন্য, তাদের ব্যবসা বাড়ানোর জন্য, তাদের প্রফিট বাড়ানোর জন্য তারা এই সমস্ত জিনিসগুলোর দাম বাড়িয়ে চলেছে। আমরা জানি যে এলপিজি গ্যাস কারা আমদানি করে, আমরা জানি যে আপনার ফুয়েল কারা আমদানি করে, এসব কিছু মিলিয়ে আজকে একটা অবস্থা দাঁড়িয়েছে যেখানে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং এটা এই সরকার একটা নিবর্তনমূলক, দমনমূলক একটা আচরণ করছে। এদিকে ভারতে প্রতি লিটার পেট্রোল 5 টাকা ও ডিজেলের দাম 10 টাকা কমানো হলেও বর্তমান দাম বাংলাদেশের তুলনায় বেশি। বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সুব্রত আচার্যের রিপোর্ট। একদিনের মাথায় ভারতে জ্বালানি তেলের দাম কমল রেকর্ড পরিমাণে। বুধবার যে পেট্রোলের দাম লিটারে 110 রুপি 4 পয়সা, বৃহস্পতিবার তা বিক্রি হচ্ছে 104 রুপি 67 পয়সাতে। আর ডিজেলের দাম 98 রুপি 1 পয়সা থেকে কমে বিক্রি হচ্ছে 89.79 রুপিতে। আজকে 5 টাকা 10 টাকা ডিজেল পেট্রোলে কমানো হলো। কেন কমানো হলো? মানুষের চাপ। মানুষের চাপ কিভাবে প্রতিফলিত হলো? নির্বাচনে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি পার্টি ধুয়ে গেল। দেশটিতে লিটার প্রতি পেট্রোলের দাম 5.82 রুপি আর ডিজেল প্রতি লিটারে 11.77 রুপি কমেছে। এদিন থেকেই বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া দামেই বিক্রি হচ্ছে জ্বালানি তেল। দাম কম হওয়ায় খুশি ক্রেতারা। নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফায় একাধিকবার পেট্রোল ও ডিজেলের উৎপাদন শুল্ক বাড়ানো হয়, ফলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটে কয়েকবার। এ নিয়ে বিরোধী দলগুলো তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে অবশেষে ভর্তুকি দিয়ে শুল্ক কর কমালো সরকার। এতে 1 বছরে ভারত সরকারের ক্ষতি হবে 1.4 লাখ কোটি রুপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বাংলাদেশ এখন বদলে গেছে। পুরো দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ পরিস্থিতিতে দেশ এখন সবার চেয়ে এগিয়ে। লন্ডনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসার ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশিদের নিয়ে নিশ্চিন্তে দেশে বিনিয়োগ করতে পারেন। গেল 1 দশকে নীতিগত ও অবকাঠামোগত পরিবর্তনে দেশে বড় একটা গতিশীলতা এসেছে অর্থনীতি তথা বিনিয়োগের ক্ষেত্রে। শত প্রতিকূলতা সত্ত্বেও ছোট এই ভূখণ্ডের বিভিন্ন সাফল্যগাথা বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে বিনিয়োগের সুযোগ তৈরির চেষ্টায় এবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে রোড শোর আয়োজন করেছে সরকার। বৃহস্পতিবার লন্ডনে স্থানীয় সময় সকালে ভার্চুয়াল মাধ্যমে এই ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। অনলাইনে এতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। To create an ever more prosperous and environmentally sustainable future. এই আয়োজনে অনলাইন মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লস। তাদের মতে বাংলাদেশের এই উন্নয়ন পরবর্তী 50 বছরের সম্পর্ক দৃঢ়করণে ভূমিকা রাখবে।
to witness Bangladesh's incredible development into the confident and proud partner of today. দেশের বদলে যাওয়া বিভিন্ন সুযোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ঠিকানা বাংলাদেশ। জানান, সিলেটের ইকোনমিক জোনে ব্রিটিশ ব্যবসায়ীরা সুযোগ নিতে পারেন। ব্রিটিশ ইনভেস্টরস আছে, তাদেরকে পার্টনার করে নিয়ে আসেন, তাদের সাথে আপনারা বাংলাদেশে এসে ব্যবসা করেন, সব রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। এ সময় ব্যবসার ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করার প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রধান প্রবাসী বাংলাদেশিদের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানান। কৃষিভিত্তিক বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলেন, তাহলে একেবারে তাজা শাক সবজি, মাছ, ফল মূল সব নিয়ে আসতে পারবেন। কারণ আমাদের কৃষিতে বিপ্লব ঘটেছে, সারা বছরই আমরা সব ধরনের সবজি এবং সবকিছু উৎপাদন করতে পারি। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, শিল্প উন্নয়নের পরিবেশ সহ দেশের বর্তমান পরিস্থিতি বিদেশিদের কাছে স্পষ্ট করতেই এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। শাতিলা শারমিন, সময় সংবাদ। এর আগে বুধবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্ট ভবনে এমপিদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, দেশে সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে স্থান দিয়েছে একটি গোষ্ঠী, যারা হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে অনলাইনে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা এই সাম্প্রদায়িক শক্তির আশ্রয়দাতা উল্লেখ করে সরকার প্রধান বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন দৃঢ় অবস্থানে রয়েছে। স্কটল্যান্ডে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন COP26-এ অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন। বুধবার লন্ডনে স্থানীয় সময় রাতে ব্রিটিশ পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টারে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী এবং ব্রিটিশ এমপি লর্ড জিতেশ গাথিয়া। ছোট বোন শেখ রেহানা সহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনার সঙ্গে। ওয়েস্টমিনিস্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। লন্ডন শহরের সঙ্গে নিজের জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর ভিন্ন খাতে গিয়েছিল বাংলাদেশ। তাদের দোসররা আজও দেশ বিরোধী কুৎসা রটিয়ে চলেছে বলেও অভিযোগ শেখ হাসিনার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান's brutal assassination in August 1975, Bangladesh was led to a different direction. The communal forces that were rehabilitated in politics still continue to disrupt our social fabric. Their toxic narratives now pervade the cyberspace. It is an uphill struggle against these forces, but we remain determined and focused. দুঃসহ সেসব স্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ এখন বহুদূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। তিনি জানান, অর্থনৈতিক ও সামাজিক প্রায় প্রতিটি সূচকে দেশ এখন উন্নয়নের রোল মডেল। Bangladesh got qualified to graduate from the least developed country status. Bangladesh ranks top among those on track to achieve the Sustainable Development Goals. We remain committed that no one is left behind. জলবায়ু সংকট মোকাবিলায় সীমাবদ্ধতা নিয়েও জনগণকে পাশে নিয়ে তা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। Bangladesh is one of the most climate vulnerable countries. We are, however, recognized as a role model in disaster management. 6 দিনের লন্ডন সফর শেষে 9 নভেম্বর ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সের প্যারিস যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেবাশিস রায়, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। আপিল নিষ্পত্তির আগে যশোর কারাগারে 2 আসামির ফাঁসি কার্যকরের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তারা বলেন, সমস্ত প্রক্রিয়া মেনেই ফাঁসির রায় কার্যকর করা হয়। কোনো কারণে জেল আপিল ও সাধারণ আপিল শুনানি সমান্তরালে না চলায় এই বিভ্রান্তি হয়েছে। তবে এ নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী নিজেও। 1994 সালের 28 জুন চুয়াডাঙ্গায় খুন হন ইউপি মেম্বার মনোয়ার হোসেন। 2008 সালের 17 এপ্রিল 3 জনের ফাঁসির আদেশ দেন আদালত। 2013 সালে 2 জনের ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। এরপর আপিল করে তাদের পরিবার।
চলতি মাসের 3 তারিখ মামলাটি শুনানির জন্য আসে আপিল বিভাগের কার্যতালিকায়। আসামির সঙ্গে যোগাযোগ শুরু করেন মামলার আইনজীবী হুমায়ুন কবির। তখনই জানা যায় ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে 4 বছর আগেই। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। জানান, আপিল নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকরের তথ্য সঠিক নয়। আমার কাছে যে তথ্যাদি আছে সেটার সাথে যে খবর প্রকাশ হয়েছে তার কিন্তু মিল নাই। জেল অ্যাপিলটার শুনানি শেষে বিচারিক আদালত এবং হাইকোর্টের যে রায় সেটাকে বহাল রাখা হয় এবং তারপরে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান। সেই আবেদন নাকচ করার পরে তারপরে তাদের ফাঁসি কার্যকর করা হয়। তার মতে হয়তো পরিবারের আপিল ও জেল আপিল একসাথে চলেনি, তাই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে জেল আপিল ও সাধারণ আপিল কেন একসঙ্গে চলেনি সেই প্রশ্ন তোলেন মন্ত্রী নিজেও। আমি জানি না এই যে আপিলটা কবে তাদের দাখিল করা হয়েছিল বা কেন জেল আপিলটা এই যে নর্মাল আপিল যেটা করা হয়েছে সেটার সাথে একসাথে হলো না। অন্যদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব নিয়ম মেনেই ফাঁসি কার্যকর করা হয়। একদম যথাযোগ্য নিয়ম অনুযায়ী হয়েছে। প্রত্যেকটা স্টেপের পরে আরেকটা যে স্টেপ, সেই স্টেপই আসছে। কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে আমাদের কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে কোনো জানা ছিল না। যদিও এই ঘটনায় ক্ষতিপূরণও বিচার বিভাগে তদন্ত চাইছে ভুক্তভোগীদের পরিবার। আগামী সপ্তাহে নিয়মিত আপিল আবেদনের শুনানির কথাও রয়েছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আপিল বিভাগের শুনানি নিষ্পত্তি হওয়ার আগেই কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলে তা হত্যাকাণ্ড বলে গণ্য হবে, এমনটাই বলছেন আইন বিশেষজ্ঞরা। সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী আপিল শুনানি চলাকালীন হাইকোর্টের রায় স্থগিত হলেও শুনানি শেষ হওয়ার আগে দণ্ড কার্যকরের কোনো সুযোগ আইনে নেই বলে জানান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। চুয়াডাঙ্গার 2 আসামি মকিম ও ঝরুর ফাঁসি কার্যকরে কার গাফিলতি আছে তা তদন্ত করার পরামর্শ দেন সাবেক এই বিচারপতি। অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের দাবি, ডিজিটালাইজেশনের অভাবে মকিম ঝরুর শুনানি নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। অপরাধ করলে আছে সাজার বিধান, তবে আসামির ন্যায় বিচার পাওয়ার বিধান রাখা হয়েছে বাংলাদেশ সংবিধান সহ দেশের প্রচলিত আইনে, যেখানে বিচারিক আদালত কারো বিরুদ্ধে সাজা ঘোষণা করলে উচ্চ আদালতে আপিল করার অধিকার পান অভিযুক্ত ব্যক্তি। হাইকোর্টের রায়ের পর নিয়ম অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আপিল করেন, এরপর রিভিউ আবেদনের সুযোগ। তবে এমন নিয়মের ব্যত্যয় ঘটেছে চুয়াডাঙ্গার একটি হত্যা মামলার 2 আসামি মকিম ও ঝরুর ক্ষেত্রে। আপিল বিভাগে শুনানি শুরুর 4 বছর আগে মকিম ঝরুকে ফাঁসি কার্যকর করে যশোর কারা কর্তৃপক্ষ। আর এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন এটি একটি হত্যাকাণ্ড। আপিল বিভাগের আপিল ছাড়াই এই 2 ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, তো সেটি তো আইনের ভাষায় সোজা কথায় খুন। কারণ এই বিচারিক প্রক্রিয়া বহির্ভূতভাবে কাউকে ফাঁসি দেওয়াটা সোজা কথায় খুন। সংবিধানের 103 অনুচ্ছেদের সুস্পষ্ট নির্দেশ থাকার পরও মকিম ঝরুর আপিল শুনানি নিষ্পত্তির আগে তাদের মৃত্যুদণ্ড দেয়ায় দোষীদের তদন্ত করে সাজা দেওয়ার দাবি জানান আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তদন্ত তো অবশ্যই হতে হবে। তদন্ত হলে এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নিতে হবে। এদিকে মকিম ঝরুর ঘটনার জন্য কার্যতালিকার অ্যানালগ সিস্টেমকে দায়ী করে অ্যাটর্নি জেনারেল বলেন, ডিজিটালাইজেশন হলে বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হতো না। আমাদের দেশে তো এখনও তো অ্যানালগ সিস্টেম, এটা তো ডিজিটাল দিয়ে হয়নি যে না একটা দিলেই সব ওনার কি আসে না সব চলে আসবে। সেটা সিস্টেমের সমস্যার কারণে এটা আমি মনে করি আইনজীবীদের দায়িত্ব হচ্ছে যে আদালতের ইয়েতে নিয়ে আসা, নজরে নিয়ে আসা যে আপনার এই আপিলের সাথে একটা আপিল আছে। এই 2 আসামির ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদযাপন করা হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দীপাবলি। অশুভ শক্তির হাত থেকে রক্ষার প্রার্থনা করা হয়। দীপাবলির আনুষ্ঠানিকতার পর শুরু হয় শ্যামা পূজা। বৃহস্পতিবার সন্ধ্যা হতেই সারি সারি প্রদীপ জ্বালিয়ে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় দীপাবলি উৎসব উদযাপন।
পূর্বসূরীদের স্মরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। সেই সঙ্গে পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশের প্রার্থনা করা হয়। সারা বছর ন্যায় আমরা এই দিনের জন্য অপেক্ষা করি। মা আনন্দময়ী মায়ের কাছে আমরা প্রার্থনা করি আমরা যাতে অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করতে পারি। আমাদের দেশে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে আছে 4টা ধর্ম, আমরা এক হয়ে থাকতে চাচ্ছি। 12 মাসে 13 পার্বণ সবগুলাই যেন আমরা খুব ভালোভাবে উদযাপন করতে পারি। পূজার মাধ্যমে সম্প্রীতির বন্ধনটা যেন আরো অটুট হয়। দুর্গোৎসবের পরপরই হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব শ্যামা পূজা, যা কালী পূজা নামেও পরিচিত। শাস্ত্রমতে কালী দেবী দুর্গারই আরেকটি শক্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা, জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়। স্থায়ী মন্দির ও অস্থায়ী মণ্ডপে প্রতিমা নির্মাণ করে করা হয় পূজা। রমনা কালী মন্দিরে 5টি মণ্ডপে পূজা হয়। মায়ের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, পুষ্পাঞ্জলি, আরতি সহ রাতভর চলবে নানা আনুষ্ঠানিকতা। অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির দেশ গড়ে উঠবে, এমনটাই প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বরগুনা সদরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 3 চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 16 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 8টার দিকে মনসাতলী বিদ্যালয়ের মাঠে নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল ইসলাম নাসিরের পথসভায় ভাঙচুর করে স্বতন্ত্র প্রার্থী এম এ বাড়ি বাদলের কর্মীরা। এ সময় দুপক্ষের সংঘর্ষে আহত হন 11 জন। পরে ক্ষুব্ধ নৌকা প্রতীকের কর্মীরা ঘোড়া প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার শাহিনের প্রচারণার কাজে ব্যবহার করা গাড়িতে হামলা করে। ভাঙচুর করা হয় সংঘর্ষে আহতদের উদ্ধারে যাওয়া একটি অ্যাম্বুলেন্স। এ সময় আহত হন আরও 5 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে 7 জনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কোনো প্রার্থী ভোট চলাকালে ঝামেলা করলে তদন্ত সাপেক্ষে 1 ঘন্টার মধ্যে প্রার্থিতা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালি এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগেই অগ্রিম গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারেন এবং জানতে পারেন, তাহলে এটা সুবিধা হবে। যদি কোনো আচরণবিধি ভঙ্গের ব্যাপারে কোনো রকমের অভিযোগ পায়, আমরা সাথে সাথে তাৎক্ষণিকভাবে সেটা ব্যবস্থা নেই। 1 ঘন্টা আমরা সেটা বিলম্ব করি না। রিটার্নিং অফিসার যদি মনে করে তার নির্বাচনের কোনো জায়গায় নির্বাচন পরিবেশ ভালো না, তাহলে সেই এলাকার সেই ইউনিয়নের নির্বাচন আমরা বন্ধ করে দেবো সাথে সাথে। যদি কোনো প্রার্থী তার নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন যদি চ্যালেঞ্জিং হয়, সাথে সাথে আমাদেরকে জানালে আমরা একটু তদন্ত করি। তদন্ত করে যদি সঠিক পাওয়া যায়, সেই প্রার্থীতা বাতিল করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। কুমিল্লার পূজা মণ্ডপে প্রথম প্রতিমা ভাঙচুর করেছিলেন বিএনপি সমর্থিত সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সচিব মঈনুদ্দিন আহমেদ বাবু। এমন দাবি পূজা উদযাপন কমিটির। ঘটনার পর থেকেই খোঁজ নেই তার। এছাড়া 999-এ ফোন দেয়া ইকরামও বিএনপির কর্মী। সময় সংবাদের হাতে আসা একটি ভিডিও ফুটেজে ধরা পড়েছে প্রধান অভিযুক্ত ইকবাল ও ইকরাম পরিস্থিতি পর্যবেক্ষণে সারা দিনই ঘটনাস্থলে ছিলেন। বাহার রায়হানকে সঙ্গে নিয়ে বুলবুল রেজার রিপোর্ট আর ছবি তুলেছেন ওমর ফারুক। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ পাওয়া গেছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের কর্মকর্তারা ঘটনার বিষয়ে কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সময় সংবাদের কাছে আসা একটি ভিডিওতে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে দেখা যায় সেখানে। ওই ঘটনার 999-এ ফোন করে পুলিশকে জানিয়েছিলেন যে ব্যক্তি, সেই ইকরামও ছিলেন সেখানে। দুজনই দাঁড়িয়ে অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। আরেকটি ভিডিওতে ইকরামকে উত্তেজিত অবস্থায় দেখা যায় স্থানীয়দের সঙ্গে কথা বলতে। সেদিন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু ছিলেন সেখানে। তার পিএস মঈনুদ্দিন আহমেদ বাবু, যার বিরুদ্ধেও অভিযোগের তীর, তিনিও ছিলেন ঘটনাস্থলে। সহিংসতায় উস্কানি দিতে দেখা যায় তাকে। কুমিল্লা শহরের মৌলভীপাড়ায় অভিযুক্ত বাবুর বাড়িতে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল হোসেন হলেও 13ই অক্টোবর সকালে সহিংসতা ছড়িয়ে দিতে তৎপর ছিলেন অনেকেই। এলাকাবাসী ও মণ্ডপ সংশ্লিষ্টদের দাবি, তাদের মধ্যে অন্যতম মঈনুদ্দিন আহমেদ বাবু, যিনি সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস হিসেবে পরিচিত। এটি তার বাসভবন। ঘটনার পর থেকেই তার কোনো হদিস নেই।
পূজা উদযাপন কমিটির নেতাদের দাবি সিটি মেয়রের পিএস বাবুই প্রথম প্রতিমা ভাঙচুর করে। 999-এ ফোন দেয়া ইকরামও বিএনপির কর্মী দাবি তাদের। মেয়রের যে পিএস সেই আমাদের প্রতিমায় সর্বপ্রথম আঘাত করে, ডেকোরেশনের লাইটগুলি সর্বপ্রথম ছিঁড়ে ফেলে। সে কিন্তু প্রায় 12টা সাড়ে 12টা ছিল, মণ্ডপের সামনে ছিল, হুলাহুলি দেওয়ার সময় ছিল, তা কিন্তু তখন গ্রেফতার করা হয় নাই। এখন পর্যন্ত কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া 1 ডজন মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই বিএনপি জামায়াতের কর্মী। বিএনপি নেতাদের দাবি তারা ষড়যন্ত্রের শিকার। বিএনপিকে ফাঁসানোর জন্য কিন্তু বিএনপির নেতা কর্মীরা যাতে আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে, আন্দোলন চাঙ্গা করতে না পারে, সেই জন্য তাদের বিরুদ্ধে ঢালাওভাবে একটা মামলা দিয়ে হয়রানি করার হচ্ছে। রিমান্ডে উস্কানিদাতাদের নাম আসছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। নাম কিছু কিছু আসছে, আমরা সেই নাম যথার্থ কিনা এগুলো যাচাই বাছাই হচ্ছে। প্ররোচনায় কারা কারা ছিল, দেশব্যাপী কিভাবে ছড়িয়ে পড়লো, সেখানে কারা কারা মদত দিয়েছে, এই সব কিছুই আমরা সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে 3য় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, কুমিল্লা। সামাজিক মাধ্যম ব্যবহার করে জঙ্গিবাদে জড়িয়েছেন জেএমবির সামরিক শাখার প্রধান আবু বাসির। 2018 সালে গ্রেফতারের পর জামিনে বেরিয়ে 2020 সালে পল্টনের পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ ঘটায় বসির, এমন তথ্য দিয়েছে সিসিটিসি। এদিকে রাজনৈতিক নেতা নামধারী দুর্ধর্ষ ডাকাত তৈয়ব বাহিনীর প্রধান সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 2020 সালের 24 জুলাই রাতে পল্টন পুলিশ চেকপোস্টের পাশে বিস্ফোরণের ঘটনায় জেএমবির সামরিক শাখার সদস্য আবু বাসিরকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সংস্থাটি জানায় 2018 সালে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে আবু বাসিরকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে জামিনে বেরিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন তিনি। বনে যান নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। পরে পল্টনের ঘটনায় জঙ্গি অপারেশনে সরাসরি অংশ নেয় বাসির। অন্যদিকে জঙ্গিবাদে জড়ানোয় তাকে সার্বক্ষণিক পুলিশের নজরদারিতে রাখতে জেল কর্তৃপক্ষকে চিঠি দেয় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সেই হিসেবে গোয়েন্দা নজরদারিতে আসে আবু বাসির। বুধবার তাকে মিরপুর মাজার রোড থেকে গ্রেফতার করে সিটিটিসি। সে 2017 সালে এই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় ফেসবুকের মাধ্যমে। জেল হাজতে থাকার পর জামিন পেয়ে পুনরায় আবার এই সংগঠনে উদ্বুদ্ধ হয়। এদিকে ভোররাতে দুবাই থেকে আসা ফ্লাইট টার্গেট করে বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুর্ধর্ষ ডাকাত গ্রুপ তৈয়ব বাহিনীর প্রধান সহ 5 জনকে আটক করেছে পুলিশ। এ সময় স্বর্ণালংকার, পিস্তল, গুলি ও ওয়্যারলেস সেট জব্দ করা হয়। সে ব্যক্তিগতভাবে একটি উপজেলার সে বিএনপির অঙ্গ সংগঠনের একজন সভাপতি। ভোররাতের দিকে যেহেতু এই সমস্ত ডাকাতিগুলো তাদের টার্গেট গ্রুপ ছিল সাম্প্রতিককালে শ্রমিক যারা বিদেশ থেকে আগত। তৈয়ব বিএনপির একটি উপজেলা ইউনিটের প্রধান বলে দাবি করেছে পুলিশ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় 2 মাসে 2 নারী খুনের রহস্য উন্মোচন করেছে পিবিআই। প্রেমের ফাঁদে ফেলে নারীদের অর্থ আত্মসাৎ করাই মূল উদ্দেশ্য, আর না পেলেই হত্যা। এটাই নেশা ছিল গ্রেফতার মুন্নার। তার সহযোগী মাইক্রোবাস চালক দিনুকেও আটক করেছে পুলিশ। বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 2রা সেপ্টেম্বর স্বামীর বাড়ি কুমিল্লার কোটবাড়ি থেকে কাউকে কিছু না বলেই চলে যান 1 সন্তানের মা লাইলি। পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী এলাকায় মেলে তার মরদেহ। গত 24শে অক্টোবর পান্না আক্তার নামে 2 সন্তানের মা খুনের তদন্তে বেরিয়ে আসে লাইলি খুনের রহস্য। খুনি একজনই, হোটেল কর্মচারী মুন্না। প্রেমের ফাঁদে ফেলে 2 মাসে হত্যা করে 2 নারীকে বস্তাবন্দি করে ফেলে দেয় মহাসড়কের পাশে। নিহত লাইলির স্বজনদের অভিযোগ, মৃত্যুর পরও ছবি দেখিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করে মুন্না। আমারে ফান্নার ইয়ারা দিয়ে আমার থেকে টাকা নিছে, কত তোর মেয়ে কইয়া আমি ফাঁসি চাই। মোবাইল ফোনে পান্নার সঙ্গে 2 মাসের প্রেম করে টাকা আদায় করতে না পেরেই তাকে খুন করে মুন্না। একইভাবে লাইলির সঙ্গেও প্রেম হয় ওই খুনির। আমাদের মোট 20,000 টাকা ছিল, 2টা মোবাইল ছিল, 30,000 দামের 2টা মোবাইল, এইগুলো নিয়ে গেছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, অসচেতনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকেই হাতিয়ার হিসেবে বেছে নেয় মুন্না। এই 2টি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও
তার আরও কয়েকটি নারীর সাথে তার যোগাযোগ আছে এবং আমরা ধারণা করছি হয়তো এগুলো ছিল তার পরবর্তী টার্গেট। গত 27 অক্টোবর পান্না হত্যা মামলায় মুন্না ও লাশ বহনের সহযোগী মাইক্রোবাস চালক দিনুকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পিবিআই। একইভাবে 2 নারীকে হত্যা এবং লাশ ফেলে দেওয়ার ঘটনায় সব আলামতও জব্দ করেছে সংস্থাটি। যে মাইক্রোবাসের মধ্য থেকে লাশ ডেড বডি নিয়ে যাওয়া হয়েছিল সে মাইক্রোবাসটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মুন্নার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। নগরীর ছোটরা এলাকায় ভাড়া বাসায় থেকে হোটেল বয়ের কাজ করে জীবিকা নির্বাহ করত সে। সময় সংবাদ, কুমিল্লা। দেশে মাথাপিছু আয় ছাড়ালো $2,500। নতুন ভিত্তি বছরের হিসেবে 2020-21 অর্থ বছরে মাথাপিছু আয় $2,227 থেকে বেড়ে $2,554 উন্নীত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী গত অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $2,227। এক অর্থ বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে $327। দেশের মোট জিডিপি নির্ণয়ের জন্য নতুন করে 2015-16কে নতুন ভিত্তি বছর হিসেবে নির্ধারণ করা হয়েছে। এতদিন 2005-6 সালকে ভিত্তি বছর হিসেবে গণনা করা হতো। 2015-16 ভিত্তি বছর ধরে হিসাব করায় আগের কয়েক বছরের মাথাপিছু আয়ও বেড়ে গেছে। যেমন 2015-16 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $1,465, নতুন হিসাবে হয়েছে $1,737। এর পরের প্রতি বছরই মাথাপিছু আয় বেড়েছে। আগের হিসাবে 2019-20 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $2,024। চট্টগ্রামে বেশ কয়েকটি ব্যস্ততম সড়কের সংস্কার ও উন্নয়নমূলক কাজ অর্ধেক করে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তবে সিটি কর্পোরেশন বলছে ইতোমধ্যে নতুন টেন্ডারে অসম্পূর্ণ কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর পালিয়ে যাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানকে করা হয়েছে কালো তালিকাভুক্ত। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রামের লাইফলাইন পোর্ট কানেক্টিং বিশ্ব রোড এখন মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের অর্ধেক কাজ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় 4 বছরেও সড়কের কাজ শেষ হয়নি। ফলে প্রায় অবরুদ্ধ জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। একই কারণে মুখ থুবড়ে পড়ে আছে নগরীর আইস ফ্যাক্টরি রোড, মাজিরঘাট, মেহেদীবাগ, রহমতগঞ্জ সহ বেশ কয়েকটি সড়ক। রাস্তার পাশে থাকা ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের যেমন দুর্দশা, তেমনি রাস্তায় চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদেরও চরম দুরবস্থা। একটা কাস্টমার এদিকে আসে না, একটা লোক এখানে আসি জায়গা নাই যে বালুর জন্য বসতে পারে না, বেচা কিনা তো হয় না। একটা ভাঙি যায়, একটা চুরি যায়, একবেলা চালাইতে পারি, আরেকবেলা চালাইতে পারি না। রাস্তা অনেক খারাপ। যদি সন্ধ্যার পরে যাবে পরে 4-5 ঘন্টা 6 ঘন্টাও হয়ে যায়। তবে পালিয়ে যাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে কালো তালিকাভুক্ত করে নতুন টেন্ডারে সবগুলো রাস্তার নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে বলে জানান সিটি মেয়র। নতুন যারা ঠিকাদার তাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং আশা করি আমরা ডিসেম্বর-জানুয়ারির মধ্যে এই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন দেশের অবকাঠামো উন্নয়ন কাজে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক চাপ ও প্রভাব। এক্ষেত্রে এসব উপেক্ষা করতে না পারলে এই খাতে অনিয়ম দুর্নীতি রোধ করা যেমন সম্ভব নয়, তেমনি তা দ্বারা জনগণকে সুফল দেওয়া অসম্ভব। ঠিকাদারের আর্থিক সক্ষমতা এবং কারিগরি সক্ষমতা যাচাই করা দরকার। অধিকাংশের এই দুটো থাকে না এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় ঠিকাদার নিয়োগযুক্ত হয়। চট্টগ্রাম নগরীর প্রায় 1066 কিলোমিটার রাস্তার উন্নয়ন ও সংস্কারে প্রতি বছর সিটি কর্পোরেশন গড়ে প্রায় ব্যয় করে 125 কোটি টাকা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত থেকে বাংলাদেশের শেরপুরে আসা বন্য হাতির আতঙ্কে দিন পার করছে শ্রীবরদী উপজেলার পাহাড়ি অঞ্চলের মানুষ। হাতির হাত থেকে ফসল ও গাছপালা রক্ষায় আগুন জ্বালিয়ে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। বন বিভাগের কর্মকর্তা বলছেন বন কেটে উজাড় করায় লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে হাতি। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরাকে সঙ্গে নিয়ে সাদিকুর রহমানের রিপোর্ট। কিছুদিন আগে বন্য হাতির দলটি শ্রীবরদী উপজেলার এই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে এবং এরপর থেকে হাতির দলটি বিভিন্ন পাহাড়ে আশ্রয় নিয়েছে। বন্য হাতি তীব্র রোদ ও লোকালয়ে থাকতে অতটা অভ্যস্ত না হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত আশ্রয় নেয় পাহাড়ের ছায়া ঘেরা চূড়ায়।
তবে বিকেলের পর থেকে খাবারের খোঁজে পাহাড় থেকে নেমে আসে মানুষের ফসলি জমিতে। তাই হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে সবজি বাগান ও ধান ক্ষেত রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন গ্রামবাসী। হাতিগুলান এদিকে যেন না আসতে পারে, ফসলের ক্ষতি করতে যেন না পারে, এই জন্য সাধারণ এলাকার লোকজন আগুন জ্বালায় এটা পাহারা দিচ্ছে। জেনারেটরের ব্যবস্থা করে, আর্থিংয়ের ব্যবস্থা করি কইরা মনে করেন ওই আর্থিংয়ের দিলে দেখা যদি আর্থিংয়ের কাছাকাছি এসে হাতিটা দাঁড়ায় আর আসে না। গত কয়েকদিনে বন্য হাতির দল ভেঙেছে বন বিভাগের রোপণকৃত বিভিন্ন চারা গাছ, নষ্ট করেছে কৃষকের ধান ক্ষেত ও সবজি বাগান। সবজি খাইছে, হলুদ খাইছে। বিকাল 5টার পরে আর কি ওই জঙ্গলে থেকে খোলা জায়গায় আসে, পরে মানুষজনের এই ফসল আবাদি জমিগুলো নষ্ট করে। হাতিকে আঘাত করবেন না, হাতিকে তাড়াবেন না, উত্তপ্ত করবেন না, আর রাগান্বিত করবেন। যদি হাতিকে রাগান্বিত করেন তাহলে হয়তো হাতি একটা মানুষকে মেরে ফেলতে পারে। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার মতে বন কেটে উজাড় করায় লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে এই বন্য প্রাণী। হাতি ইচ্ছে করে কিন্তু আপনার লোকালয়ে আসে না। ওরা যখন ওইখানে বাধা সৃষ্টি করে খাবার জন্য, খাবার বাধা সৃষ্টি করে, তখনই হাতি লোকালয়ে চলে আসে। সরকারি তথ্য মতে গত 30 বছরে শেরপুরে বন্য হাতির আক্রমণে 1.5 শতাধিক মানুষ প্রাণ হারায়। সাদিকুর রহমান, সময় সংবাদ, শ্রীবর্দী, শেরপুর। কার্তিকের মাঝামাঝিতে আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে দিনাজপুরে। রাস্তাঘাট ঢাকা পড়ছে কুয়াশায়। ক্রমেই দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে এই জনপদে। এ পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.6 ডিগ্রি সেলসিয়াস। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। ভোরে ডগা আর গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সেই সাথে বইছে ঠান্ডা হাওয়া। কুয়াশা আর শিশির ভেজা ধানের উপর সূর্যের সোনালী আভা প্রকৃতিতে সৃষ্টি করে মোহমায়া। তার সাথে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে হিমালয় পাদদেশের এই জনপদ দিনাজপুরে। সন্ধ্যার পরে তাপমাত্রা কমে অনুভূত হয় শীতের তীব্রতা। ফজরে সালাদ আদায় করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রচন্ড ঠান্ডা। আগাম জায়গায় ঠান্ডা পরিমাণে বুঝতে পারিনি আমরা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা অনুভব করা যাচ্ছে। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে থাকায় সামনের দিনগুলোতে শীতের প্রকোপ আরো বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় শীতের দাপটও বেড়ে যাচ্ছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ার কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে শীতের আগমন বেশ কিছুটা আগে ঘটে। চলতি নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরো হ্রাস পাবে। এরই মধ্যে শীত মোকাবেলায় জেলার 13 উপজেলার 31 লাখ মানুষের জন্য বরাদ্দ এসেছে 10,000 প্যাকেট শুকনো খাবার এবং 50,000 শীত বস্ত্র। সময় সংবাদ, দিনাজপুর।